পাকিস্তানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার আগে নিজেদের দেশের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল ইরানের নেতারা। একই সঙ্গে এই যুদ্ধে ইরানের সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণেরও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে বিভিন্ন দেশের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইরান সরকারিভাবে এই দাবিগুলো জানালেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনার টেবিলে ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়ন চালিয়ে যাচ্ছে। রুশ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি বলেছেন, প্রাথমিক ও সতর্কভাবে করা হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $70 বিলিয়ন। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে। ফাতিমা মাহাজিরানি আরো বলেন, ইরানি কর্তৃপক্ষের করা ক্ষয়ক্ষতির এই মূল্যায়নের মধ্যে ভবন ও অবকাঠামোর ক্ষতি এবং শিল্প কারখানা বন্ধ থাকার কারণে সৃষ্ট আর্থিক লোকসানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্যানুযায়ী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও আলোচনা হয়েছিল বলে দাবি করেছেন ফাতিমা। ইরানি সম্পদ জব্দের প্রথম এবং সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল 1979 সালের 14 নভেম্বর। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় $8 বিলিয়ন মূল্যের ইরানি সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশের আওতায় কেবলমাত্র ইরানি সরকারি অ্যাকাউন্টই নয়, বরং এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত সব ইরানি প্রতিষ্ঠানও ছিল। প্রেস টিভির তথ্যানুযায়ী এই সিদ্ধান্তের ফলে সিটি ব্যাংক, চেজ ম্যানহাটন, ব্যাংক অফ আমেরিকা, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, বিএনপি পারিবাস, ডয়েচে ব্যাংক, কমার্স ব্যাংক, ক্রেডিট সুইস এবং বার্কলেসের মতো বড় বড় মার্কিন ও আন্তর্জাতিক ব্যাংকগুলো ইরানের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু ব্যাংকিং খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি শিল্প ও জ্বালানি খাতের জন্য ছিল। শেল, টোটাল, ইএনআই, সিমেন্স, জেনারেল ইলেকট্রিক এবং বোয়িং এর মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো ইরানে তাদের প্রকল্পগুলো মাঝপথে ছেড়ে চলে যায়। এর ফলে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায় এবং ইরানের বড় অঙ্কের পুঁজি আটকে যায়। 1981 সালে আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দকৃত সম্পদের কিছু অংশ ইরানকে ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু এই পুনরুদ্ধার প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল এবং কঠোর শর্ত সাপেক্ষ ছিল। ইরান প্রায় $3.6 বিলিয়ন ফেরত পেয়েছিল, এটি জব্দকৃত মূল অর্থের তুলনায় কম। 2015 সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি 1979 সালের পর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা সত্যিকারের মতো শিথিল হওয়ার আশা সৃষ্টি করে। এর ফলে বিদেশে ইরানের ঠিক কত টাকা আটকে আছে সেটি নিয়ে নানা রকমের এবং বিপরীতমুখী হিসাব সামনে আসতে থাকে। এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানি সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে $50 থেকে $60 বিলিয়ন নামিয়ে এনেছিলেন তিনি। 2015 সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ভালি আসেফ জানান, ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় $29 বিলিয়ন। এর মধ্যে $23 বিলিয়ন জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল। বাকি $6 বিলিয়ন ভারতের কাছে তেল বিক্রির রাজস্ব আয় ছিল। 2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটি একতরফাভাবে এই পারমাণবিক চুক্তি থেকে সরে যায় এবং ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মাত্র 3 বছর আগে ফিরে পাওয়া সম্পদগুলো আবারও ফ্রিজ বা জব্দ হয়ে যায়। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বন্দি বিনিময় ঘটনাটি আবারও ইরানের আটকে থাকা সম্পদের ইস্যুটিকে বিশ্ববাসীর নজরে আনে। কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের প্রায় $6 বিলিয়ন মূল্যের তেলের রাজস্ব আয়
কাতারের রাজধানী দোহার রেস্ট্রিক্টেড বা নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে হস্তান্তরের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির আয়ের এই টাকা এসেছে, যা কিনা 2018 সালে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের আগেই জমা পড়েছিল। কাতারি ব্যাংকগুলোতে এই টাকা রাখার ক্ষেত্রে একটি কঠোর শর্ত দেওয়া হয়েছিল। এটি হলো, এই টাকা শুধুমাত্র খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষি পণ্যের মতো মানবিক পণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইরানের আস্থা অর্জন সহজ নয়, কারণ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কারণে বিভিন্ন দেশে ইরানের সম্পদ জব্দ হয়ে আছে। আব্বাস আরাকচি এটা স্পষ্ট করেছেন যে ইরানের আটকে বা জব্দ থাকা সম্পদ ফিরিয়ে দেয়া একটি নন নেগোশিয়েবল শর্ত, এবং এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা থেকে বড় ধরনের অগ্রগতি আশা করা যায় না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।